এই সামারি যখন এরশাদ সাহেব অ্যাপ্রুভ করে দিল, আসলে শামসুল হক সিসি সাহেব এস্টাবলিশন সেক্রেটারি, উনি নিচে পাঠাই দিলেন যে হ্যাঁ জারি করুন। আমি ডেস্ক অফিসার, মাত্র ডেস্ক অফিসার, আমি এটাতে না করলাম যে এটা দেয়া যাবে না। তখন তারা এডিশনাল সেক্রেটারি সাহেব বললো কেন? আমি প্রেসিডেন্ট সাহেব যেটা অ্যাপ্রুভ করছেন, কাজী জালাল সাহেব তার সুবিধার জন্য রুলস অফ বিজনেস ব্রেক করে অন্যায়ভাবে এই সামারি পাস করিয়েছেন। কারণ যদি এখন ওনার এডুকেশন ক্যাডার থেকে 353 জন লেফট আউট থেকে দেয়া হয়, তাহলে পুলিশ চাইবে যেগুলো পাস করছে পায় নাই তাদেরকে দিতে হবে, আনসার চাইবে, ফ্যামিলি প্ল্যানিং চাইবে, প্রশাসন তো অলরেডি 650 বেস তখন স্ট্রাইক করতেছে, অনশন করতেছে, তারা চাইবে। তাহলে তো আর সামনে 10 বছর বিসিএস পরীক্ষা লাগবে না। বিসিএস পরীক্ষাটাই হইল এমন যে ভালোগুলা বেছে নেবে, খালি পাস করলে হয় না। তো পরে বললে যে এখন কী করতে হবে, মানে আমলার কাজ হইল প্রেসিডেন্টের কাছে এটা তুলে ধরা। তিনি যদি আবার বলে যে না থাকবে, তখন আমরা আবার যখন সবটা করে আমার উপর রাগ হয়ে গেল। আপনার এই যে এতক্ষণ আপনারা মানে আমলাতন্ত্র নিয়ে অনেক নিজের অভিজ্ঞতা বললেন জনাব বদিউর রহমান, এই আমলাতন্ত্র বা এই পুলিশের এই চক্রটা যদি ভাঙা না যায়, তাহলে জুলাই বিপ্লবের আন্দোলন বা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেটা বাস্তবায়ন আসলে কিভাবে হবে? একটু আবার গ্যাপ থেকে যাচ্ছে। শুধু পুলিশ বা আমলা না, সব পেশার ভিতরে চক্র ছিল এবং রাজনীতিবিদদের ভিতর ছিল বড় আকারে। কারণ নীতি নির্ধারক তো তারা, সমস্ত নষ্টের মূলটা ওখানে রাজনীতিতে। হ্যাঁ, ফ্যাসিজমটা কিভাবে আসছে আপনি দেখেন। অন্যরা তো সুযোগগুলি নিবে, কিন্তু সেই সুযোগ যাতে না নেয়, আমার জনগণের প্রতিনিধিকে, পলিটিশিয়ান, এক্স্যাক্টলি সব কিছু নির্ভর করবে দিন শেষে রাজনীতিবিদদের উপরে। যেমন ধরেন ক্ষমতার ভারসাম্য বিষয়টা খুব জরুরি। এটার জন্য খুব বেশি যে আপনার অপেক্ষা করতে হয় সেটা না, যে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কি থাকবে, প্রেসিডেন্টের ক্ষমতাটা কি থাকবে, ভারসাম্যটা কিভাবে হবে, এরকম ছোট ছোট কিছু বিষয়ে সমাধান দিতে তো 1 থেকে 2 বৈঠকই যথেষ্ট। আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দল আছে যারা এটার বিরোধিতা করবে। তো এই জিনিসগুলি নিয়ে যদি এখন ঐক্যমত, আমার কথা হচ্ছে ক্ষুদ্র পরিসরে ঐক্যমতটা হোক না, তারপর আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আগাই। একদিনে কিন্তু সব বিষয় নিয়ে ঐক্যমত হবে না। যেমন অর্থনীতির বিষয়টা এখন অগ্রাধিকার দিতে হবে, বিচারের বিষয়টাকে অগ্রাধিকার দিতে হবে। এই যে স্বৈরশাসন বলতেছি, এখানে দাবড়াই বেড়াচ্ছি ওখানে, এগুলি দিয়ে কোনো লাভ হবে না যদি স্বৈরশাসকের মানে আইন বহির্ভূত কাজগুলোকে চিহ্নিত না করতে পারেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, এগুলি কারা করেছে, কিভাবে করেছে, কার দায়, এগুলি যদি চিহ্নিত করতে না পারেন, শুধু যদি আপনি অন্যান্য বিষয় নিয়ে দৌড়ান, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি যে এই যে স্বৈরাচার বললেন, ফ্যাসিজমের কথা বললেন, সেটার কিন্তু আর সেই কথাগুলি মূল্যহীন হয়ে যাবে। এবং আপনি কিভাবে ফ্যাসিজমের থেকে দেশকে বাঁচাবেন, ফ্যাসিস্টের বিচারটা করেন না। এবং সে বিচার নিয়েও তো আমরা দেখলাম যে একটু বিতর্ক তৈরি হয়েছে, যে রায় কবে হবে একজন জাতির সামনে তুলে ধরা উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি সবকিছুই জাতির সামনে এখন তোলার ব্যাপার আছে। জাতীয় নিরাপত্তার বিষয় নিয়েও কথা বলা উচিত। কেমন? যেমন ধরুন এই মুহূর্তে আমাদের দেশ নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিশেষ একটি দেশ থেকে, এইটাও কিন্তু আসলে ভালো ইঙ্গিত দিচ্ছে না। আমাদের যে কোনো বিষয়ে যে অগ্রগতিগুলি, সেটাকে এমনভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এটাকে অগ্রগতি না বলি, যে কোনো বিষয় নিয়ে এমনভাবে অপপ্রচার চালাচ্ছে যেটা কোনোভাবেই নৈতিক জায়গা থেকে সমর্থন করার কোনো সুযোগই নাই। যেমন ধরেন আমরাও তো মানে অন্য দেশ সম্পর্কে রিপোর্ট করার অধিকার রাখি, কিন্তু আমাদের রিপোর্ট তো ইয়েলো জার্নালিজমের পর্যায়ে পড়ার উচিত না, আমরা করার চেষ্টাও করিনি। এবং দেখেন এই দেশ নিয়ে এখন যেটা হচ্ছে, যে কোনো ঘটনায় আমি দেখছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রে যেখানে স্বৈরাচার আশ্রয় নিয়েছে, সেখান থেকে এমন ধরনের অপপ্রচার চালানো হয় যেটি কোনোভাবে সমর্থন করার কোনো সুযোগই নেই, বা বিশ্বাস করা বা ওইটাকে গ্রহণ করা সুযোগ নেই, বা ওইটাকে হজম করা সেই সুযোগ কিন্তু নাই। কিন্তু সেটা কাউন্টারকে আমরা দিতে পারছি। আমরা এই জায়গায় আমাদের ভিতরে বিভাজনটা কিন্তু এখনো খুব বড় আকারে রয়ে গেছে। আমরা এখনো ভিত্তি ৭১কে কিভাবে দেখব সেটার ব্যাপারে ঐক্যমত হচ্ছে না। আমরা দেখছি এক একজন এক একভাবে এখানে বিশ্লেষণ দ্বারা করাচ্ছে। আমি শেখ হাসিনার অপরাধ বা যারা অপরাধ করেছে তাদের ক্ষমা করার কোনো সুযোগ দেখি না, কিন্তু যে ব্যক্তি এটার ভিতরে নেই তাকেও আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন না।
এই জিনিসটাও আমাদের মনে রাখতে হবে। এখন এই যে আপনি ভারতের কথা সরাসরি বললেন, আগামীতে যারা রাজনৈতিক সরকার যারা ক্ষমতায় আসবে তাদেরকেও তো আসলে এই ভারতকে মোকাবেলা করতে হবে। আপনার মনে হয় যে ডক্টর ইউনূস থাকা অবস্থায় ডক্টর ইউনূস যেভাবে মোকাবেলা করছে, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা এইভাবে মোকাবেলা করার আমার কাছে এই জায়গাটাতে শক্তি পাবে? সন্দেহ সন্দেহ আছে। আমি সন্দেহ পোষণ করছি, কারণ দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা গত কয়েক যুগ ধরে ভারতের মুখাপেক্ষী যেভাবে হয়ে বসে আছে। আপনি দেখেন, ভাবেন তো একবার যে ভারতের একজন সচিব, পররাষ্ট্র সচিব, সে এসে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে মানে চাকা ঘুরিয়ে দিল। এরশাদ সাহেবকে নির্বাচনে নিয়ে আসা, খেয়াল করে দেখেন তো, ওই যে পররাষ্ট্র সচিব ছিল কি ভদ্রমহিলা, সুজাতা সিং। এই কথাটা তো দিবালোকের মতো সত্য। এবং এটাও সত্য যে বাংলাদেশের 5ই আগস্টের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানে অনেক রাজনীতিবিদ মনে করতেন যে ভারতীয় সমর্থন ছাড়া কোনো কিছু করা যাবে না, নির্বাচন করা যাবে না, আন্দোলনে জয়লাভ করা যাবে না, সরকার গঠন করা যাবে না, সরকার পরিচালনা করা যাবে না। এরকম একটি মানে ইয়ের মধ্যে কিন্তু আমাদের বসবাস। বাস্তবে কি সেরকমই পর্যায়ে? তো আওয়ামী লীগ সরকার তো পরিস্থিতিটাকে সেদিকেই নিয়ে গিয়েছিল যে ভারতের মুখাপেক্ষী হওয়া, ভারত ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না। আমাদের দুঃখ হলো আমরা যে জায়গায় আস্থা রাখি যে রাজনীতিবিদ আসলে চেঞ্জ হবে মনে করি, কিন্তু অবস্থা হয়ে যায় যে যায় লঙ্কা, সে হয়ে যায় রাবণ। আপনার খেয়াল থাকবে শেখ হাসিনা প্রথমবার 19 বছর পরে ক্ষমতায় আসার, 21 বছর পরে না, 21 বছর পরে ক্ষমতায় আসার সময় মাথায় পাগড়ির মতো একটা পট্টি বাজা বলছিল যে একবার ভোট দিয়ে, এটার ব্যাখ্যা পরে কিভাবে হইল দেখেন না কি করি। এখন টোটাল এখনো বাংলাদেশের 2টা বড় দলের রাজনীতি তো পরিবার কেন্দ্রিক। আপনি আলীর পোস্টারগুলোর মধ্যে কি দেখতেন? বঙ্গবন্ধু, আচ্ছা জাতির পিতা হিসাবে ওনাকে না হয় দেখাইতো, তারপরে যাইয়া এই মাঠ কামালের, এই মাঠ জামালের, এবং জাতীয়ভাবে ওই যে শেখ রাসেলের জন্য জন্মদিনও পালন করলো জাতীয়ভাবে। পারিবারিক দল হয়ে গেল। এতে একটা ভালো হয়েছে, এখন যদি তারেক গিয়ে আসে তাহলে কোকোর জন্য আবার রাষ্ট্রীয়ভাবে করতে পারবে, নদীর আছে বলে সেটার একটা পথ হয়তো সুগম করলো। পারিবারিক দল হয়ে যায় সবটা নিজেদের। এখন যে নামগুলা বদলাচ্ছে না, যে এতগুলা বিশ্ববিদ্যালয়ের নাম ওই যে জায়গার নামে আসতেছে, একেবারে পুরা পরিবার হয়ে গেল। বন্দনা তখন অবস্থা হয়ে গেছে সবাই যতই করো শেখ হাসিনার বন্দনা, যতই করো মন্দনা। ঠিক এটা যে আবার আসবে না, কারণ বাকি দল যেটা সেটাও তো পারিবারিক দল, সেখানে তো পরিবারের 3 জনের ছবি সবসময় ফুটে উঠতেছে। তারা স্বামী স্ত্রী বা ছেলে এভাবে আসতেছে। আপনি দলের মধ্যে যদি গণতন্ত্রায়ন না আসে, আন্ডা বাচ্চা যদি বড় তাড়াতাড়ি সব সিনিয়র ডিং দিয়ে উঠে যায়, তাহলে বা এখানে যদি এক নায়কত্ব থাকে, তখন দেখবেন যে চক্র আবার ঘুরে উঠবে। ক্ষমতা সবসময় একটা চক্রের কাছে থাকে। ওই চক্র যদি মনে করে যে আমার আবার ইন্ডিয়াকে এইবার যদি এই চক্র থেকে বেরোতে না পারে, মনে করে যে ইন্ডিয়াকেই দরকার, তখন দেখবেন তারা আবার সেখানেই ঢুকবে। আমার সময় একবারে শেষ দিকে 1 মিনিটে যদি নূর খান বলেন যে এই চক্র থেকে যদি বেরোতে না পারি, তাহলে এই যে জুলাই বিপ্লবের যে আমরা স্পিরিটটা বলি, এটা তো আসলে ব্যর্থ হবে এবং আগামী দিনের বাংলাদেশটাও আমরা সুন্দর পাবো না। এই ব্যাপারে তো কোনো শোক, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে স্মৃতির ভিতরে এই বিষয়টা আসলে